আচ্ছা, লেডিজ ভার্সেস রিকি বহল সিনেমাটার কথা একবার ভাবুন তো। হুম। একজন দারুণ দেখতে মিষ্টি কথার ছেলে একের পর এক মেয়েকে বিয়ের স্বপ্ন দেখিয়ে সর্বশান্ত করে দিচ্ছে। হ্যাঁ, মনে আছে। পর্দায় দেখতে বেশ লাগে, তাই না? কিন্তু ভাবুন তো, এই একই ঘটনা যদি বাস্তবে ঘটে আমাদেরই চারপাশে। সেটা তো ভয়ঙ্কর ব্যাপার হবে। আজ আমরা ঠিক এমনই এক বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো, যেটা খোদ বাংলাতেই ঘটেছে। আর অঙ্কগুলো শুনলে চমকে যেতে হয়। ৪৩ লক্ষ, ৬৪ লক্ষ, সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার জালিয়াতি। ৩ কোটি? হ্যাঁ, তবে এটা শুধু টাকার হিসেব নয়, এটা হলো আধুনিক প্রযুক্তি আর মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা নিখুঁত মনস্তাত্ত্বিক খেলা। আর দেখুন, এই আলোচনার ভিত্তি কিন্তু কোনো গুজব বা খবরের কাগজের উড়ো খবর নয়। একদমই না। আমাদের আজকে সব তথ্য নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের হুগলি গ্রামীণ সাইবার শাখার সাথে সরাসরি সহযোগী। মানে, আমরা যা বলবো তার পুরোটাই পুলিশি তদন্তে উঠে আসা একেবারে ভেতরের খবর। ঠিক, কোনো বানানো গল্প নয়। একদম। ঠিক তাই। আর আমাদের লক্ষ্যটাও খুব পরিষ্কার। আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে একজন লোক শুধু ফোনে কথা বলে ২০ জনেরও বেশি শিক্ষিত, প্রতিষ্ঠিত তরুণীকে এভাবে প্রতারণা করতে পারল। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। তার কৌশলগুলো ঠিক কী ছিল? আর সবচেয়ে বড় কথা, পুলিশই বা কিভাবে সিনেমার মতো করে এই ডিজিটাল অপরাধীকে ধরল। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে গল্পের শুরুটা হচ্ছে সিঙ্গুরের বাসিন্দা পূজা দাসকে দিয়ে। অবশ্যই এটা আসল নাম নয়। হ্যাঁ, পুলিশ ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে বলেছে। সূত্র থেকে যা জানা যাচ্ছে, পূজা বছর ২৯-এর একজন রাজ্য সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মচারী, মানে জীবনে প্রতিষ্ঠিত। হুম। তিনি ভারত ম্যাট্রিমনি সাইটে জীবনসঙ্গী খুঁজছিলেন। আর সেখানে আলাপ হয় অনুপম রায় নামের একজনের সাথে। প্রোফাইলটা ছিল যাকে বলে একেবারে পারফেক্ট। পারফেক্ট মানে কি রকম? দারুণ দেখতে একটা ছেলের ছবি, কথাবার্তা খুব মার্জিত, আর পেশায় বর্ধমানের এক বিশাল রাইস মিলের মালিক। এখানেই প্রতারণার প্রথম এবং সবচেয়ে বড় চালটা লুকিয়ে আছে। অনুপম শুরুতেই জানায় যে সে অনাথ। অনাথ? হ্যাঁ, তার বাবা মা কেউ নেই। এটা কিন্তু একটা খুব পরিকল্পিত কৌশল। ভেবে দেখুন, অনাথ বলার সঙ্গে সঙ্গে পাত্রের পরিবার, বংশপরিচয় এই সব নিয়ে খোঁজখবর করার রাস্তাটা বন্ধ হয়ে গেল। একদম। আর তার চেয়েও বড় ব্যাপার হল, এই একটা শব্দ ভিকটিমের পরিবারের মনে তীব্র সহানুভূতি তৈরি করে। অনুপম শুধু পূজার সাথে নয়, তার মা আর দিদিমার সাথেও নিয়মিত কথা বলে একটা গভীর মানসিক সম্পর্ক তৈরি করে ফেলেছিল। এই সম্পর্কটাই ছিল ওর নিজেকে বাঁচানোর সবচেয়ে বড় উপায়। কিন্তু একটা প্রশ্ন, আজকালকার দিনে কেউ পরিবারের খোঁজখবর না নিয়েই এত বড় একটা সম্পর্কে এগিয়ে যায়, বিশেষ করে যখন সামনাসামনি দেখাই হয়নি? দারুণ প্রশ্ন। এখানেই তো মনস্তাত্ত্বিক খেলাটা। অনুপম এমন একটা নিয়ন্ত্রিত বাস্তবতা তৈরি করেছিল যেখানে সন্দেহের কোনো জায়গাই ছিল না। মানে? ওদের সমস্ত কথা হতো হোয়াটসঅ্যাপ অডিও কলে। ভিডিও কল বা দেখা করার কথা বললেই সে খুব চালাকির সাথে এড়িয়ে যেত। কি অজুহাত দিত? কখনো নেটওয়ার্কের সমস্যা, কখনো জরুরি মিটিং বা কখনো মেডিকেল এমার্জেন্সি। আসলে ভুক্তভোগী তো কোনো রক্তমাংসের মানুষের প্রেমে পড়েনি। সে পড়েছে একটা কণ্ঠস্বর আর একটা সাজানো গল্পের প্রেমে। আচ্ছা। একবার যখন পরিবার মানসিকভাবে জড়িয়ে পড়েছে, তখন এই ছোটখাটো অসুবিধাগুলো আর অস্বাভাবিক মনে হয় না। বরং মনে হয়, আহা, বেচারা কত ব্যস্ত থাকে। অর্থাৎ এটা শুধু তথ্য লুকোনোর কৌশল ছিল না, এটা ছিল সহানুভূতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। আর এই বিশ্বাসটা যখন তৈরি হয়ে গেল, তারপরই আসল খেলা শুরু হলো। একদম। একদিন অনুপম হঠাৎ জানায় তার রাইস মিলে আয়কর দপ্তরের হানা দিয়েছে আর তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ও। আর তার এখন জরুরি ভিত্তিতে ৯ লক্ষ টাকা দরকার। পূজার পরিবার, যারা মনে মনে ওকে প্রায় জামাই বানিয়ে ফেলেছে, তারা এই সোনার টুকরো ছেলেকে সাহায্য করাটা নিজেদের দায়িত্ব বলে মনে করে। ৯ লক্ষ টাকা! শুধুমাত্র ফোনে কথা বলা একজনের জন্য এতগুলো টাকা দিয়ে দেওয়াটা তো বিশাল বড় একটা ব্যাপার। এখানেই তো গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড়। প্রতারক কিন্তু টাকাটা নিয়ে থেমে যায়নি। তাহলে? বরং সে বিশ্বাসটাকে আরও পাকা করার জন্য এমন একটা কাজ করল যা প্রায় অকল্পনীয়। কয়েকদিন পর সে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আরামবাগ শাখার একটি জাল ডিপোজিট স্লিপ? একটি জাল ডিপোজিট স্লিপ পূজাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। সেই স্লিপে ব্যাংকের সিলমোহর, ম্যানেজারের সই সব নিখুঁতভাবে নকল করা। অবিশ্বাস্য! সে জানায় যে তার অ্যাকাউন্ট ঠিক হলেই এই ৯ লক্ষ টাকা সরাসরি পূজার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই একটা চালের মাধ্যমে সে ভিকটিমের মনে যদি কোনো
ক্ষীণ সন্দেহ থেকে থাকে সেটাও মুছে দিল, আর ভবিষ্যতের জন্য আরও বড় অঙ্কের টাকা চাওয়ার রাস্তা তৈরি করে ফেলল। তাহলে এই জাল ডিপোজিট স্লিপ দিয়ে সে বিশ্বাসটা পুরোপুরি জিতে নিল। এরপর নিশ্চয়ই টাকার অঙ্কটা আরও বেড়েছিল। বাড়ছিল, এবং খুব দ্রুত বাড়ছিল। এরপর নানা অজুহাতে, যেমন ধরুন মেশিনারিজ খারাপ, লেবারদের পেমেন্ট বাকি, এইসব বলে সে দফায় দফায় টাকা নিতে থাকে। কত টাকা? অঙ্কটা 9 লক্ষ থেকে বাড়তে বাড়তে 43 লক্ষ টাকায় পৌঁছায়। 43 লক্ষ? হ্যাঁ, সূত্র থেকে জানা যায় একটা সময়ে পূজার নিজের মনেও সন্দেহ দানা বেঁধেছিল, কিন্তু তার মায়ের মাতৃস্নেহ আর ওই অনাথ ছেলের প্রতি আবেগ সব যুক্তিকে ছাপিয়ে যায়। মা ভাবতেন, ছেলেটা একা, বিপদে পড়েছে, ওকে তো আমাদেরই দেখতে হবে। এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিক্ষিত, প্রতিষ্ঠিত নারী যিনি সরকারি চাকরি করেন, তিনি কিভাবে এমন একটা ফাঁদে পা দিলেন? কারণ প্রতারক এখানে শুধু একজন ব্যক্তিকে টার্গেট করেনি, সে পুরো পরিবারকে একসাথে নিশানা করেছিল, বিশেষ করে মায়ের আবেগকে। মায়ের আবেগ? হ্যাঁ, একজন অসহায় অনাথকে রক্ষা করার যে প্রবৃত্তি, সেটাই এই ভয়াবহ প্রতারণার মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। এটা ব্যক্তিগত প্রতারণার চেয়েও বেশি, এটা ছিল একটা পারিবারিক আবেগের শোষণ। কিন্তু এই খেলা তো আর সারা জীবন চলতে পারে না। শেষটা হলো কিভাবে? একদিন হঠাৎ করেই ম্যাট্রিমনি সাইট থেকে অনুপম রায়ের প্রোফাইলটা হাওয়া হয়ে যায়। হ্যাঁ, আর তার ফোন নম্বরটাও বন্ধ। তখনই পরিবারটা বুঝতে পারে যে তাদের সাথে কি ভয়ঙ্কর একটা প্রতারণা হয়েছে। তারা দেরি না করে কামারকুণ্ড সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশের তদন্ত শুরুতে একটা বড় দেওয়ালে ধাক্কা খায়। কি রকম? পুলিশ অনুপমের ফোন নাম্বারটা ট্রেস করার চেষ্টা করে, কিন্তু তার কোনো লোকেশনই পায় না। তখনই বোঝা যায় অপরাধী সাধারণ সিম কার্ড ব্যবহার করত না। তাহলে? সে ব্যবহার করত একটা ওয়াইফাই ডঙ্গল। এক মিনিট, ওয়াইফাই ডঙ্গল ব্যবহার করলে লোকেশন পাওয়া যায় না কেন? সিম কার্ডের সাথে এর তফাৎটা কি? খুব সহজ করে বললে, পুলিশের কাছে সিম কার্ড মানে হলো আপনার ডিজিটাল আঙ্গুলের ছাপ। আচ্ছা। ওটা দিয়ে আপনি কোন মোবাইল টাওয়ারের নিচে আছেন তা সহজেই জানা যায়। কিন্তু ওয়াইফাই ডঙ্গল ব্যবহার করলে, বিশেষ করে যদি সেটা কোনো পাবলিক নেটওয়ার্ক হয়, তাহলে তার আইপি অ্যাড্রেসটা একটা নির্দিষ্ট ব্যক্তির না হয়ে একটা এলাকার অনেকের হয়। ও, বুঝেছি। অপরাধী তখন ভিড়ের মধ্যে মিশে যায়, তাকে আলাদা করে চেনা প্রায় অসম্ভব। ও আসলে ডিজিটাল দুনিয়ায় কোনো ছাপই রাখছিল না। তাহলে ফোনের লোকেশন যখন পাওয়া গেল না, পুলিশের হাতে তো কোনো সূত্রই রইল না। এরপর তারা কি করল? ঠিক এখানেই তদন্তটা একটা ক্লাসিক গোয়েন্দা গল্পের মোড় নেয়। ডিজিটাল রাস্তা যখন বন্ধ, তখন পুলিশ টাকার রাস্তা ধরল। টাকার রাস্তা? সোজা কথায় যাকে বলে মানি ট্রেল অনুসরণ করা। টাকাটা কোন কোন অ্যাকাউন্টে যাচ্ছে সেই সুতো ধরে এগোতে শুরু করল পুলিশ। তদন্তে দেখা যায় মোট 3টি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। সেই অ্যাকাউন্টগুলোর মালিকদের খুঁজতে গিয়েই পুলিশ প্রথম একজনের সন্ধান পায়। ছেলেটির নাম অভিষেক রায়, কলকাতার গড়িয়া অঞ্চলের বাসিন্দা, পেশায় মডেল। তাহলে কি এই অভিষেক রায় অনুপম রায় সেজে প্রতারণা করছিল? না, পুলিশ যখন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তখন সবাই অবাক হয়ে যায়। কেন? কারণ পুজোকে যে সুদর্শন ছেলের ছবি পাঠানো হয়েছিল, তার সাথে অভিষেকের চেহারার কোনো মিল নেই। জেরার মুখে অভিষেক ভেঙে পড়ে আর স্বীকার করে যে সে টাকার বিনিময়ে তার অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়েছিল। কমিশনের জন্য? হ্যাঁ, 10 থেকে 20% কমিশনের লোভে। আর তখনই সে প্রথমবার মূল অভিযুক্তের আসল নামটা বলে, শেখ মোহাম্মদ জামির আব্বাস। জামির আব্বাস? তদন্তে আরও জানা যায় ব্যবহৃত অন্য একটি অ্যাকাউন্ট জামিরের ভাই জাহির আব্বাসের। তাহলে অবশেষে মূল অপরাধীর নামটা সামনে এলো। পুলিশ নিশ্চয়ই তাকে ধরতে বেরিয়ে পড়ল? হ্যাঁ, এবং এই পর্বটা বেশ সিনেমার মতো। পুলিশ প্রথমে জামিরের দাদার বাড়ি হুগলির খানাকুলে হানা দেয়। পেল তাকে? না, সেখানে তাকে না পেয়ে খবর পায় যে জামির হাওড়ার বেলিলিয়াস রোডে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রী আর সন্তানকে নিয়ে থাকে। পুলিশ সেখানেও হানা দেয়, কিন্তু ততক্ষণে পাখি উড়ে গেছে। একদম, জামির পালিয়ে যায়। এটা পরিষ্কার যে সে প্রযুক্তিগতভাবে এতটাই সচেতন ছিল যে পুলিশের প্রতিটি পদক্ষেপের ওপর ওর নজর ছিল। তদন্ত তাহলে আবার একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। ঠিক, কিন্তু পুলিশ হাল ছাড়েনি। তদন্তের চূড়ান্ত মুহূর্তটা ছিল ধৈর্য আর বুদ্ধির এক দারুণ পরীক্ষা। পুলিশ তদন্ত করতে করতে জামিরের ব্যবহৃত একটা সিম নম্বরের খোঁজ পায়, যেটা সে খুব কম সময়ের জন্য চালু করত। আচ্ছা।
অফিসাররা দিনের পর দিন সেই নম্বরটা চালু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। অবশেষে একদিন নম্বরটা একবারের জন্য চালু হয়। কোথায়? লোকেশন ট্রেস করে দেখা যায় ফোনটা পূর্ব মেদিনীপুরের মন্দারমণির কাছে কোথাও রয়েছে। সাব ইন্সপেক্টর অভিষেক ঘোষের নেতৃত্বে একটা দল সঙ্গে সঙ্গে সাধারণ পর্যটকের ছদ্মবেশে মন্দারমণির জন্য বেরিয়ে পড়ে। পর্যটকের ছদ্মবেশে। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, এটা কিন্তু বেশ সিনেমার মতো। মন্দারমণির ভিড়ে পুলিশ অফিসাররা বিচ শর্টস পরে ঘুরছেন, আর তাদের আসল লক্ষ্য এলাকার সবচেয়ে দামি রিসর্টে লুকিয়ে থাকা এক প্রতারক। বাহ। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে জামির অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তাই তারা মন্দারমণিতে পৌঁছে সব হোটেলে তল্লাশি না করে সোজা এলাকার সবচেয়ে দামি এবং বিলাসবহুল রিসর্টটিতেই হানা দেয়। আর তাদের অনুমান ১০০% মিলে যায়। ওখানেই ছিল। হ্যাঁ, সেই রিসর্ট থেকে পুলিশ অপরাধী শেখ মোহাম্মদ জামির আব্বাসকে গ্রেফতার করে। অপরাধের মনস্তত্ত্ব বোঝা যে তাকে ধরতে কতটা সাহায্য করতে পারে, এটা তার এক চমৎকার উদাহরণ। জামিরকে গ্রেফতারের পর নিশ্চয়ই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। যা সামনে আসে তা ভয়াবহ। তার মোবাইল ফোন ঘেঁটে পুলিশ জানতে পারে শুধু ভারত ম্যাট্রিমনি নয়, শাদি.com, বেঙ্গলি ম্যাট্রিমনির মতো বিভিন্ন সাইটে তার একাধিক প্রোফাইল খোলা। অনেকগুলো প্রোফাইল। হ্যাঁ, নাম আলাদা, কিন্তু সব জায়গায় এক দক্ষিণ ভারতীয় মডেলের ছবি ব্যবহার করা হয়েছে, যিনি এই স্ক্যামের কিছুই জানতেন না। জামির তার সোশ্যাল মিডিয়া থেকে ছবি চুরি করে এই প্রোফাইলগুলো চালাত, আর তার টার্গেট ছিল একই ধাঁচের। কীরকম? ২৮ বছরের বেশি বয়সী, আর্থিকভাবে সচ্ছল বাঙালি হিন্দু তরুণী যারা বিয়ে করে থিতু হতে চান। আর ভুক্তভোগীর সংখ্যা? এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। মোট জালিয়াতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ৩ কোটির বেশি? হ্যাঁ, বর্ধমানের একটি মেয়ের ঘটনা বিশেষভাবে মর্মান্তিক। সেই পরিবার জামিরকে ৪৪ লক্ষ টাকা নগদ এবং ১৮ ভরি সোনা দিয়েছিল। ভাবা যায় না। এই টাকা জোগাড় করার জন্য মেয়েটির মামাকে নিজেদের চাষের জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। কিন্তু ও তো কারো সাথে দেখা করত না, তাহলে নগদ টাকা বা সোনা নিত কিভাবে? এখান থেকেই বোঝা যায় যে এটা একজনের কাজ নয়, এটা একটা সংগঠিত চক্র। আচ্ছা। জামিরের ড্রাইভার শেখ শাহেদ আফ্রিদি নিজেকে রাইস মিলের কর্মচারী পরিচয় দিয়ে এই নগদ টাকা ও সোনা সংগ্রহ করত। পুলিশ তাকেও গ্রেফতার করেছে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী জামিরের বাড়ি থেকে প্রায় ১১ ভরি সোনা উদ্ধারও করেছে। অবিশ্বাস্য। পুরো ঘটনাটা শোনার পর মনে হচ্ছে এটা শুধু একটা অপরাধের গল্প নয়, এটা অনলাইন জগতে সম্পর্ক তৈরির ঝুঁকি আর মানসিক দুর্বলতাকে কাজে লাগানোর একটা জ্বলজ্বন্ত উদাহরণ। ঠিক। পুলিশের সহযোগিতায় তৈরি এই প্রতিবেদনটা আসন্ন বিয়ের মৌসুমের জন্য একটা বড় সতর্কবার্তা। একদম। এখান থেকে মূল শিক্ষণীয় বিষয় কিন্তু শুধু অনলাইনে সাবধান থাকুন নয়, তার চেয়েও গভীর। কীরকম? সবচেয়ে কার্যকরী স্ক্যামগুলো শুধু মিথ্যা বিক্রি করে না, তারা একটা মানসিক চাহিদাকে বিক্রি করে। জামির শুধু একজন ধনী পাত্রের গল্প বিক্রি করেনি, সে ওই পরিবারকে একজন প্রতিভাবান, সুদর্শন কিন্তু অসহায় অনাথের ত্রাতা বা রক্ষাকর্তার ভূমিকাটা বিক্রি করেছিল। বাহ, দারুণ পয়েন্ট। পরিবারটা শুধু টাকা দিচ্ছিল না, তারা নিজেদের জন্য একটা বীরত্বের গল্প কিনছিল। আর প্রতারকের পুরো কৌশলটাই দাঁড়িয়েছিল বাস্তব জগতের সাথে যোগাযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখার ওপর। একবারও যদি সামনাসামনি দেখা করার জন্য জোর দেওয়া হতো, তাহলেই এই মিথ্যার প্রাসাদ ভেঙে পড়ত। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাকে খুব ভাবাচ্ছে। সূত্র অনুযায়ী প্রতারক জামির আব্বাসের নিজের বাড়িতে স্ত্রী ও সন্তান ছিল, অথচ সে একই সময়ে আরও কয়েক ডজন মহিলাকে বিয়ে করে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখাচ্ছিল। এই ঘটনাটা প্রতারণার প্রকৃতি নিয়ে একটা শীতল প্রশ্ন তুলে ধরে। পর্দার ওপরে থাকা মানুষটিকে আসলে কতটা চেনা সম্ভব, আর আবেগ বা অর্থ দিয়ে কাউকে বিশ্বাস করার আগে ব্যক্তিগত স্তরে কোন সতর্কতাগুলো আপসহীনভাবে জরুরি?